দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানে। আপনারা জানেন, আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করে থাকি কমিউনিটির বিভিন্ন সমস্যা এবং সেগুলোর সমাধান এবং কিভাবে করলে বা কি পদ্ধতি অবলম্বন করলে আপনি সেগুলো থেকে নিস্তার পাবেন এবং আপনি এগিয়ে যেতে পারবেন এই কমিউনিটিতে। সেই লক্ষ্যে আজ আমরা দুটো বিষয় নির্ধারণ করেছি। প্রথমেই আমরা আলোচনা করব আমাদের স্বাস্থ্যসেবা নিয়ে, মেডিকেড ব্যাপারটা নিয়ে, যে আসলে কি হতে যাচ্ছে মেডিকেলে, বিকজ অনেকগুলো পরিবর্তন আসছে ট্রাম্পের বিগ বিউটিফুল বিল সহ অনেক ক্ষেত্রে, সেটা নিয়ে কথা বলবো। পাশাপাশি আমরা আজ কথা বলবো আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় ধাপে। আপনারা জানেন মেয়র ইলেকশন চলছে এবং সেখানে আগাম ভোটও এরই মধ্যে শুরু হয়ে গেছে। এইসব ব্যাপারে আমরা আলোচনা করব। সো শুরুতেই আমরা আলোচনা করব স্বাস্থ্যসেবা নিয়ে। আজ স্বাস্থ্যসেবা এবং মেডিকেড নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এনরোলমেন্ট এজেন্ট, আমাদের প্রিয় সবার মনির জামান ভাই। উনি হচ্ছে হেলথ ফার্স্ট থেকে আসছেন। জামান ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে ডাকার জন্য। একটু ভুলে গেছে, আমি আসলে মেট্রো প্লাস হেলথ ইন্স্যুরেন্সে কাজ করি, মেট্রো প্লাস থেকে আসছেন, এনরোলমেন্ট এজেন্ট। ধন্যবাদ। যেমন ভাই, যেইটা আপনাকে পেয়েছি, যেহেতু প্রথমে যেটা জানতে চাই, আমরা যেমন বিষয়টা নির্ধারণ করেছি আজকে, যেমন বললাম যে ট্রাম্পের বিগ বিউটিফুল বিল অনেকে অ্যালার্মিং, অনেক এরই মধ্যে অনেকগুলো নিউজ প্রচারিত হয়ে গেল যে মেডিকেল সুবিধা নিয়ে কিছু পরিবর্তন আসছে, অনেকে হয়তো বঞ্চিত হতে পারেন। এই আসলে পুরো ব্যাপারটা যদি একটু আপনাদেরকে প্রথমে আপনি একটু আপডেট দিতেন। এখন মেডিকেড ব্যাপার নিয়ে পরিবর্তন, অনেক কথাবার্তা চলতেছে, বিল পাস হওয়া নিয়ে এগুলো কথাবার্তা চলতেছে, কিন্তু পরিবর্তন বলতে আমরা অ্যাজ ইউজুয়াল করে যাচ্ছি কাজ। প্যান্ডামিকের কারণে এবং প্রিভিয়াস যে প্রেসিডেন্ট ছিল তখন অটোমেটিক রিনিউ হয়ে গেছে। ইনকাম এলিজিবিলিটি আনডকুমেন্টেড যারা ছিল, সো সেই ইন্স্যুরেন্সগুলো প্রতি বছর কয়েক বছর এটা অটো রিনিউ হয়ে গেছে। বাট এখন যেটা পরিবর্তন, এই বছর থেকে খুবই স্ট্রিক্টলি ধরতেছে, কারো ইনকাম যদি চেঞ্জ হয় তাহলে তার মেডিকেডটা লুজ করতেছে। মেডিকেড লুজ হলে অ্যানাদার হেলথ প্ল্যান যেটা আছে সেটা বিভিন্ন ধাপ আছে ইনকাম লেভেল অনুযায়ী। সো এটা ভেরি ইম্পর্টেন্ট, ইনকামটা। তারপরে এনিথিং চেঞ্জ, অ্যাড্রেস চেঞ্জ আর ইমিগ্রেশন স্ট্যাটাস। বিগত কয়েক বছর যারা নন ইমিগ্রেন্ট বা কোনো ডকুমেন্টেড ছিল না তারাও ইন্স্যুরেন্স পেয়েছে, এই সুবিধাটা পেয়েছে। বাট এখন টোটালি শাটডাউন হয়ে যাচ্ছে, তারা এই সুবিধাটা পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে এনওয়াইসি কেয়ার আছে, ওইটা অ্যাপ্লাই করতে পারে। বাট মেডিকেটের যে পরিবর্তনটা, এটা ভেরি চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, যারা আনডকুমেন্ট তারা টোটালি পাচ্ছে না। তার মানে হচ্ছে যদি বিলটা পাস হয় তাহলে আপনি বলছেন এই পরিবর্তনগুলো আসতে পারে, মানে অনেকগুলো রেস্ট্রিকশনের মধ্য দিয়ে যেতে হবে, হয়তো বা ওরা এতদিন এগুলোকে ওভারলুক করেছিল, কিন্তু এখন আপনি বলছেন সেগুলো হয়তো সম্ভাবনা একেবারেই নাই বললেই চলে। তাহলে এই যে এত বড় একটা অংশ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবার ঝুঁকিতে রয়েছেন, তাদের আসলে কিভাবে কি করা উচিত বা কি করবে তারা? এখন স্বাস্থ্যসেবা এটা আসলেই খুবই গুরুত্বপূর্ণ এই দেশে, কারণ যে কোনো ডক্টর দেখাতে গেলে যদি নিজের পে করতে হয়, যেটা আমাদের দেশে বা অন্যান্য দেশে পে করতে হয় অনেক টাকা, লাখ লাখ টাকা চলে আসে। এখন এই ক্ষেত্রে আমেরিকায় যদি এই সুবিধাটা বঞ্চিত হয় তাহলে এটা ভেরি চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। অলরেডি বঞ্চিত হচ্ছে যারা এখানে ডকুমেন্টেড না, তাদের প্রচুর ইন্স্যুরেন্স প্রতি মাসেই আমার ড্যাশবোর্ড থেকে প্রচুর ইন্স্যুরেন্স কাট হচ্ছে। পরিবর্তন এটা মানে যেটা যেটা প্রতি বছর করতে পেরেছি, বাট এই বছর টোটালি আমাকে মানা করে দিতে হচ্ছে। এখন ইন ফিউচার বিলটা যদি পাস হয়ে যায় তাহলে আসলে এটা খুবই ভয়াবহ হবে। দ্যাট মিনস পে ফর সার্ভিস, আপনার যখন ডাক্তার দেখাতে হবে পে করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে যদি এখনো অনেকেই নেয়নি, তো এই সুবিধা নেয়ার জন্য, মানে আপনি যেটা মেডিকেলের কথা বলেন, কি কি ডকুমেন্টেশন প্রয়োজন হয়, কি কি চেক লিস্টের দরকার হবে, কারা এলিজিবল হতে পারে? আপনি তো বললেন যে তাদেরকে বাদ দেওয়ার কথা, কিন্তু যদি কেউ হতে চায় নতুন করে এলিজিবল, কারা আসলে এলিজিবল হতে পারে? জি ধন্যবাদ। আসলে আমি এই সেক্টরে কাজ করে আসছি 10 বছরের উপরে। সো বেসিক্যালি এখানে যারা ডকুমেন্টেড, এখানে যখন আমরা অ্যাপ্লাই করি 5টা ধাপ আছে। যে আপনার ফার্স্ট হলো ডেমোগ্রাফি, ওটা তো কোথায় থাকেন, অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো দিতে হয়, বেসিক কিছু ইনফরমেশন। বেসিক কিছু ইনফরমেশন। তারপর নেক্সট ধাপ যেটা ভেরি ইম্পর্টেন্ট, যে ইউএস সিটিজেন কিনা অথবা ন্যাচারালাইজ সিটিজেন কিনা, ইমিগ্রেন্ট নন সিটিজেন কিনা, এটা হতে পারে গ্রিন কার্ড এবং ওয়ার্ক পারমিট যাদের ভ্যালিড। তারপর আছে নন ইমিগ্রেন্ট কারা, এখানে স্টুডেন্টরাও হেলথ ইন্স্যুরেন্স পেতে পারে। অনেক এই ক্ষেত্রে আমি একটু বলতে চাচ্ছি,
অনেক স্টুডেন্ট আছে নিউ ইয়র্কে বা আসতে, ওদের অনেকটা পে করতে হয়, তো ইন্স্যুরেন্সের জন্য ওদের পে করতে হয়, তো মানে ওরা একটা অ্যামাউন্ট প্রিমিয়াম পে করে রাইট, থাকে। পে করতে হয়। কিন্তু এটা একটা গুড অপরচুনিটি, যারা নন ইমিগ্রেন্ট স্টুডেন্ট ভিসায় আসছেন তারা ইন্স্যুরেন্সটা, আমি মেট্রোপ্লাসে কাজ করি, এটা সিটির ইন্স্যুরেন্স, 5 বড়, যদি 5 বড় নিউ ইয়র্ক সিটিতে হয়ে থাকেন তাহলে ওই মানিটা আপনারা ওয়েভ করতে পারেন এই মেট্রোপ্লাস হেলথ ইন্স্যুরেন্সটা এনরোলের আপনাদের মেট্রো মাধ্যমে। প্লাসে এইটা ওয়েভারের সুযোগ রয়েছে জি, আপনি জি, বলছেন? জি। আচ্ছা, সেটা গুড So, নিউজ জি। অনেকের জন্য। হ্যাঁ, তারপরে? Very important. আর তারপর একটা আদার্স, ওটা ইন জেনারেল, যাদের কোনো ডকুমেন্টেশন নাই তারা সেই ক্ষেত্রে স্ট্রেট মেডিকেড পেতে পারে। স্ট্রেট মেডিকেডটা সেটা হলো শুধু কোনো ইন্স্যুরেন্স প্ল্যানটা নিতে পারবে না, যদি ইমার্জেন্সি কোনো কিছু হয় তখন হসপিটালে তারা সার্ভিস পাবে, রেগুলার ডক্টর বা ফার্মেসিতে সার্ভিস পাবে না। এই 5টা ক্যাটাগরি আছে যখন আমরা অ্যাপ্লাই করি। তো এই যে আপনি বললেন যে মানে নন সিটিজেন বা ওয়ার্ক পারমিট বা আপনি বলছেন রেসিডেন্সিয়াল, এরা প্রত্যেকেই এলিজেবল, বাট আপনি যেটা আদার্সের কথা বললেন, আমরা তো যারা এলিজেবল সেটা তখন বুঝলাম, আদার্সে যারা, তারা আসলে রেঞ্জ কতটা পর্যন্ত পেতে পারে, মানে কি ধরনের সেবা তারা ইন্স্যুরেন্স কভার করবে, বা তাদের কি নির্দিষ্ট কোনো রেঞ্জ রয়েছে কিনা, নাকি আনলিমিটেড চাইলেই যে কোনো স্বাস্থ্য সেবাই নিতে পারে? এখন এখানে আদার্সের ব্যাপারটা আমি বলতেছি যাদের বেসিক্যালি কোনো ডকুমেন্টেশন নাই। আচ্ছা, ঠিক তারা আছে, স্টেট থেকে নিতে এখনো পারে? একটা অপশন আছে, আমরা অ্যাপ্লাই করতে পারি, সেটা শুধু স্ট্রেট মেডিকেড পায়। এখন কত রেঞ্জ, এটা রেঞ্জের ব্যাপারে আমি বলতে পারছি না, কোনো রেঞ্জ নাই, বাট ইমার্জেন্সি সার্ভিসটা পাবে আর কি, হসপিটালাইজ হলে সেটা কভার করবে। আচ্ছা, আরেকটা জিনিস আপনি বললেন যে আপনাদের মেডিকেলের এই ক্রাইটেরিয়াগুলো প্রয়োজন রয়েছে মানে কাউকে পাওয়ার জন্য, কিন্তু প্রশ্নটা হচ্ছে যদি কেউ মেডিকেলটা সেবাটা পাওয়ার জন্য শুধু কি এটাই ক্রাইটেরিয়া, নাকি তার পাশাপাশি তার ইনকাম, তার আদার্স সারাউন্ডিংস ব্যাপারগুলো কি ইম্পর্টেন্ট কিনা? দ্যাটস ভেরি গুড মানে কোশ্চেন। মানে যেহেতু আমরা বলছি লো ইনকাম, কিভাবে হিসাব করা হয়, আবার দেখা গেল যে আমাদের অনেকেই আছে একদম কাজই করে না, মানে এইগুলো কি কোনো আপনার ফ্যাক্ট হিসেবে কাজ করে কিনা? অফকোর্স, সো আমি যেই ধাপটা বললাম ডেমোগ্রাফি, তারপরে আছে ডকুমেন্টেশন, কে কোন লেভেল আছে, ইউএস সিটিজেন, ন্যাচারালাইজ, তারপরে আসতেছে ইনকামের যেই পোর্শনটা। সো ইনকামের একটা ক্রাইটেরিয়া আছে, ইনকাম প্রপার্টি গাইডলাইন যেটা আছে ওটা নির্ধারিত করা আছে। মেডিকেড পেতে হলে একজনের যেমন বছরে $21,000 ইনকামের নিচে যদি হয় তাহলে তারা মেডিকেড পাবে। আর এটার উপরে আরেকটা স্টেপ আছে, ইনকাম প্রপার্টি গাইডলাইন 250% যেটা আছে, ওইটা আপনারা ইনকাম প্রপার্টি গাইডলাইন গুগলে সার্চ করলে আপনারা পাবেন। সো সেই ক্ষেত্রে আপনি যেমন একজন ফ্যামিলি মেম্বার যদি হয়, আপনি সিঙ্গেল, আপনি ব্যাচেলার, সো আপনার 38,000 পর্যন্ত আপনি ইন্স্যুরেন্স সুবিধাটা পেতে পারেন। আচ্ছা। এখন মেডিকেড যেটা বললেন, মেডিকেডটা মোস্ট পপুলার, এটা মেডিকেডটা যার অ্যাপ্রুভ হয় আদার্স বেনিফিট গুলো অ্যাড হইতে পারে, যেমন আদার্স বেনিফিট বলতে ফুড স্ট্যাম্প অ্যাপ্লাই করতে SNAP পারে, সুবিধা। যারা খুব লো ইনকাম আর কি, বেসিক্যালি আচ্ছা, যে আচ্ছা। একজনের 21,000 টাকার নিচে যদি হয় আর সে যদি সিটিজেন হয়, তারপর ওই ইনকাম রেঞ্জের উপরে চলে গেলে সেটা বলে এসেনশিয়াল প্ল্যান, এটা ধাপ আর কি, মেডিকেটের আরেকটা ধাপ। সেই ক্ষেত্রেও আপনার ফ্রি থাকবে, একটু কো পেমেন্ট দিতে হবে, বুঝতে পারছি। ডক্টর বা ফার্মেসি, মেডিসিন, মানে কিছু কিছু ক্ষেত্রে হয়তো তাকে পে করতে হতে পারে, কিছু বা কিছু ক্ষেত্রে পে করতে হতে পারে। আর এটাই আর কি। না, কিন্তু আপনি যেটা বললেন যে লো ইনকামের যে 21,000 নিচে, সেটা কি ওয়ান হাউস হোল্ড নাকি টোটাল হাউস হোল্ডের মধ্যে? হ্যাঁ, একজনের জন্য মানে 21,000 অ্যাপ্রক্সিমেটলি আমি বললাম, এক্সাক্ট অ্যামাউন্ট না। আবার দুজন যদি হয়, হাজবেন্ড ওয়াইফ দুজন, সেই হ্যাঁ, অনেকে তো ক্ষেত্রে যৌথ ট্যাক্স হ্যাঁ, ফাইল করে থাকে। সেই ক্ষেত্রে 28,000, $28,000, এটা হলো মেডিকেড। আর মেডিকেডের সেকেন্ড একটা স্টেপ যেটা বললাম, সেটা দুজন 51,000 পর্যন্ত ইনকাম করতে Essential পারেন। যেটা। হ্যাঁ, 51,000, হ্যাঁ, okay. এসেনশিয়াল প্ল্যান, ওইটাও স্টিল ফ্রি। আর হ্যাঁ, এখানে 51 এর উপরে যদি চলে যায়, আচ্ছা। দ্যাট মিনস নিউ ইয়র্ক সিটি, ওরা বেসিক্যালি লো ইনকাম যাদের, তাদের জন্য এই হেল্প, এই সুবিধাটা। আর ইনকাম, এটা যদিও ইনকাম বর্তমানে কিছু না, এই ইনকাম, তারপরেও এই সুযোগ সুবিধাটা বঞ্চিত হবে, তখন তার পারচেস করতে হবে। আচ্ছা। কত ইনকাম করো সেই অনুযায়ী মান্থলি প্রিমিয়াম দিতে হবে। এখানে আরেকটু বলি, মনে করেন হাজব্যান্ড ওয়াইফ এবং দুটো বাচ্চা আছে, সেই ক্ষেত্রে মেডিকেড যেটা 43,000। তো আপনারা যারাই আমার কথা শুনতেছেন, ট্যাক্স ফাইল যখন করবেন, এটা কানেক্টেড, ট্যাক্স ফাইল আর আপনার নিউ ইয়র্ক স্টেট অফ হেলথ ডিপার্টমেন্ট, এগুলা কানেক্টেড, ওরা ভেরিফাই করে ইনকাম, ওদের মধ্যে কোলাবোরেশন রয়েছে। কোলাবোরেশন রয়েছে। সো বেশ, যেটা পরিবর্তন, যেটা ভেরি ইম্পর্টেন্ট, লাস্ট কাপল অফ ইয়ার্স এগুলো
কিছু ধরে নাই। সেটাই আমরা শুরুতে আপনি যেমনটা বলছেন যে আগে এত রেস্ট্রিকশন ছিল না, এত নিয়মের মধ্যে বেড়াজাল ছিল না, এখন কিন্তু প্রতিটা ধাপেই তারা খুব দ্বিতীয়বার করে ক্রস চেক করছে। এটা কোনোভাবেই হাইড করা ঠিক হবে না, এটা সবাই সচেতন থাকবেন যখন যে রিনিউয়াল করবেন, তো আপনার মেইন যে ইনকামটা সেটা ডিক্লেয়ার করবেন, সেটা ভেরি ইম্পর্টেন্ট। সো ইনকামটা ডিক্লেয়ার করতে হবে। আর যেটা বললাম 4 জনের জন্য 78,000 পর্যন্ত যদি ইনকাম করেন, স্টিল আপনারা ওই যে মেডিকেট নেক্সট যে ধাপটা সেটা পেতে পারেন, ওটার জন্য এলিজিবল হবে। আর আরেকটা ইম্পর্টেন্ট আমি বলতে চাচ্ছি, যেটা অনেকে জানে না, যে দেখা যায় কেউ এখন ইনকাম সবাই করে, আমার বাঙালি ভাই বোনেরা মনে করেন 100-এর উপরে কামাচ্ছেন, 2 বাচ্চা আছে। এখন বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ইন্স্যুরেন্স অনেকটা অ্যাফোর্ডেবল, সেখানে মেডিকেট না, চাইল্ড হেলথ প্লাস, সেটা আপনার যদি মনে করেন 1,20,000, 4 জন ফ্যামিলি মেম্বার, 2 বাচ্চা, এখন 2 বাচ্চা ইন্স্যুরেন্সটা ইম্পর্টেন্ট, তাই না? ডক্টর, হসপিটাল, মেডিসিন, তো ওদেরকে মান্থলি একটা প্রিমিয়ামে ওদের ইন্স্যুরেন্সটা পেতে পারেন। সো সাপোজ 1,20,000 যদি হয় 4 জনের, 2 বাচ্চা যদি 18 বছর নিচে হয়, কুড বি $15 or $30 মান্থলি প্রিমিয়াম দিতে হবে, সব কভার করবে। এটা লুক লাইক মেডিকেট, সব কভার করবে। মানে খুবই অল্প একটা পেমেন্টের দিয়ে বড় একটা সুযোগ পাওয়ার সুযোগ রয়েছে যাদের 100+ ইনকাম রয়েছে তারা। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনাদের মেট্রো প্লাসের পক্ষ থেকে ওনারা কিভাবে এই জিনিসগুলোকে নিয়ে কাজ করেন? আপনারা আসলে কিভাবে এই যারা এই লোকগুলো রয়েছে তাদেরকে সন্নিবেশ করেন, তাদেরকে একসাথে করেন, এই কাজগুলো আপনারা কিভাবে করেন? আপনারা এই সমাজ থেকে কিভাবে এগুলোকে ফাইন্ড আউট করেন? বেসিক্যালি মেট্রো প্লাস, হেলথ ফার্স্ট, অনেক হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি আছে, কেয়ার আছে, নিউ ইয়র্ক সিটিতে অনেক ইন্স্যুরেন্স কোম্পানি, প্রায় মোর দেন 20 ইন্স্যুরেন্স কোম্পানি আছে। সো মেট্রো প্লাস ওয়ান অফ দ্যাম। সো সব ইন্স্যুরেন্স কোম্পানি আসলে কাজ করে আন্ডার নিউ ইয়র্ক স্টেট অফ হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে, এটা অ্যানাদার মার্কেট প্লেস বলে। সো নিউ ইয়র্ক স্টেট অফ থার্ড পার্টি হয়ে কাজ করি, এক্স্যাক্টলি। সো নিউ ইয়র্ক স্টেট অফ হেলথ ডিপার্টমেন্ট যে রুলস গুলো দেয়, যে ক্রাইটেরিয়া দেয়, সেগুলো আমাদের ফলো করতে হয়। সো সেটার বাইরে যদি আমরা কোনো ফলস স্টেটমেন্ট বা ক্লায়েন্ট আমাকে ফলস করলো, এগুলা খুবই ডেঞ্জারাস। এতে অনেকের জবও লুজ হচ্ছে, যেটা আগে ছিল না, এখন ভেরি রেস্ট্রিক্টেড। এখন মানে অনেক আইন আগে ছিল, অতটা প্রয়োগ ছিল না হয়তো, বাট এখন আইনের প্রয়োগও আছে। তার মানে আপনি বলছেন 2024 থেকে 2025 টোটালি ডিফারেন্ট। টোটালি, কারণ আপনারা অলরেডি জানেন অনেক সেক্টরে অনেক শাটডাউন, মানে কি বলে, মেডিকেলের যে সুযোগগুলো রয়েছে সেগুলোতে অনেক কাটছাট চলতেছে, এবং কি বলে, অনেকের জবও চলে গেছে। এই মেডিকেট সিস্টেমে যারা কাজ করে আমাদের মতো, অনেকের জব চলে গেছে বিভিন্ন কারণে। আচ্ছা, আপনার আরেকটা ব্যাপার এখানে বলেছেন, যেটা সুখবরের মতো, যে স্টুডেন্টের ব্যাপারে আপনি বললেন যে অনেকে ফরেন স্টুডেন্ট এখানে পড়াশোনা করছে, তো তাদের আপনি বললেন একটা নির্দিষ্ট প্রিমিয়াম দিয়ে তারা সুবিধা পেতে পারে, সেটা যদি একটু এক্সপ্লেইন করতে। আমি কেন এই কথাটা বলছি, আমার তো প্রচুর ক্লায়েন্ট আমার কাছে আসে, আমাদের এখানে প্রচুর স্টুডেন্ট পড়াশোনা করছে, এখন অনেক স্টুডেন্টরা ওরা জানেও না যে এই সুবিধাটা আছে। আর বেসিক্যালি আমি ওদের কাছ থেকে শুনি যে ওরা হয়তো বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশের থেকে যারা আসছে, ওদের ইন্স্যুরেন্স 1 বছর একটা পেমেন্ট দিয়ে ওদেরকে আসতে হয়। সো ওইটা যদি ম্যান্ডেটরি হয়ে থাকে, ওইটা আমাদের কিছু করার নাই। কিন্তু ওরা এসে যখন আবার আমার কাছে আসে, আমি মেট্রো প্লাস হেলথ ইন্স্যুরেন্সটা অ্যাপ্লাই করে দেই, তখন একটা চিঠি পায় যে হ্যাঁ তোমার ফ্রি ইন্স্যুরেন্স আছে। তো নেক্সট ইয়ারে যখন আবার স্টুডেন্ট, তখন ওই টাকাটা কাট করবে না, তখন এবং ওই টাকাটা আবার রিফান্ডও পেয়ে যাচ্ছে, এরকম যারা স্টুডেন্ট এই ক্ষেত্রে। তার মানে তারা কি ওই, মানে আপনি যেটা বলছেন যে টাকাটা পে করছে, সেটা আবার পরবর্তীতে রিফান্ড পাওয়ার সুযোগ থাকছে? হ্যাঁ, যদি ঠিক মতো করতে পারে। তার মানে তার যদি স্টুডেন্টশিপ এলিজিবিলিটি থাকে, মানে স্টুডেন্টশিপটা কন্টিনিউ থাকে, এটা কি এই জায়গায় কি এটা ইম্পর্টেন্ট, নাকি স্টুডেন্টশিপ যদি যেমনই হোক না কেন এটা টোটালি আলাদা একটা সেক্টর? এটা স্টুডেন্টের ক্ষেত্রে বলতেছি, অবশ্যই স্টুডেন্ট ওইটা সিভিস আইডি যেটা বলে, ওইটা কানেক্টেড আপনার মার্কেট প্লেসের সাথে। যে ইমিগ্রেশন যেই হয়ে আসে, ওই সিভিস আইডি দিলে ওরা জানতে পারে যে ওর স্ট্যাটাসটা কি। তো স্টুডেন্ট স্ট্যাটাস হইলেই ওরা এই সুবিধাটা পেতে পারে। এই সুবিধাটা আপনি বলছেন আগে অনেকে হয়তো জানতো না, এটা একটা নতুন করে সুযোগের রয়েছে, বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য, বিশেষ ফরেন স্টুডেন্টদের জন্য যারা এখানে পড়ে। আর অনেকের ভয়ও থাকে যে আমি এই সুবিধাটা নিব বা কোনো প্রবলেম হবে কিনা।
না, এটা আপনাকে দিচ্ছে। এটা তাদের ইনকাম বা প্যারেন্টস ইনকাম বা ইউনিভার্সিটি স্টুডেন্ট ওদের কোনো ইনকাম নাই, করবে না, বেসিক্যালি ওদের ইনকাম নাই। যারা কাজ করে সেটা ডিফারেন্ট সিনারিও, কারণ ওদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার নাই, সো ইনকামের কোনো সুযোগ শো করার কোনো সুযোগ নেই। আচ্ছা, আবার একটু বিগ বিউটিফুল বিলে একটু ফিরে যাচ্ছি। আপনি বললেন যে বিগ বিউটিফুল বিলে অনেকেই মানে বঞ্চিত হতে পারে, মানে ট্রাম্প প্রশাসন প্রায় মিলিয়ন মিলিয়ন লোকের বলছে মেডিকেল সুবিধা থেকে বঞ্চিত করবে, এবং তারা বলছে আনডকুমেন্টেড। সেই আসলে এই জায়গাটা কারা আনডকুমেন্টেড বলতে এখানে কাদেরকে বোঝানো হচ্ছে, বা তার মানে কাদেরকে বাদ দেওয়ার সম্ভাবনা রয়েছে আপনার মনে হয়? এখন আপনি আগে যে চেকলিস্ট বলেছেন সেখানে আপনি কিন্তু উল্লেখ করেছেন যে ওয়ার্ক পারমিট, তো যাদের ওয়ার্ক অথরাইজেশন রয়েছে তারাও কি বাদ পড়ে যাবে নাকি তারাই সুবিধা পেতে পারে? না, যাদের ওয়ার্ক পারমিটটা ভ্যালিড আছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, তারা সব সুবিধাই পাবে, ইন্স্যুরেন্সের যে সুবিধা। হ্যাঁ, অনেকের ওয়ার্ক পারমিটটা রিনিউ হলো না, এক্সপায়ার্ড হলো, দ্যাট মিনস সে আনডকুমেন্ট, সে ইন্স্যুরেন্স তো পাবেই না। অন্যান্য প্রবলেম হবে কিনা ইমিগ্রেশন সেটা আমি বলতে পারবো না, এটা লয়াররা ভালো হেলথ সেক্টরটা নিয়ে। হেলথ সেক্টর ডেফিনেটলি আমরা টোটালি এটা টলারেট করছে না, সিস্টেমই নিচ্ছে না যদি এক্সপায়ার্ড হয়ে যায়। ওয়ার্ক পারমিটটা এখন তো 5 বছরের জন্য দেয়, which is very good, আগে 2 বছরের জন্য ছিল। এখানে ওয়ার্ক পারমিট অনেক রকমের থাকে, যেমন H1B ভিসাতে যারা কাজ করছে, অন্যান্য সেক্টরও অনেকগুলো জব এমপ্লয়মেন্ট ভিসাতেও অনেকে এখানে কাজ করছে, তারও কি এলিজিবল হবে এটার জন্য, নাকি তাদেরগুলো বাদ পড়তে পারে বিগ বিউটিফুল বিলের মাধ্যমে? না, ঠিক আছে, এখানে আরো সো মেনি ক্যাটাগরি আছে, আপনার কি বলবো, আপনি যেটা মেনশন করলেন, হ্যাঁ, যদি তাদের এইটা ভ্যালিড থাকে, এই দেশে আছে, তাহলে ইন্স্যুরেন্সটা পাবে। এখানে ইভেন যারা B1 B2 যেটা টুরিস্ট আসে, সেই ক্ষেত্রে তারা I-94 বলতে জানেন, ওটা 6 মাসের জন্য থাকে, সো সেই ক্ষেত্রে তারাও কিন্তু এই হেলথ ইন্স্যুরেন্স সুবিধাটা নিতে পারে। তার মানে আপনি বলছেন যে মানে যেইভাবে ছড়ানো হচ্ছে বিগ বিউটিফুল বিলের মাধ্যমে অনেক বড় সংখ্যক মানুষের স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হতে পারে, ব্যাপারটা অতটা না। যদি তাদের সবকিছু এলিজিবিলিটি থাকে তাহলে সে পাওয়ার সম্ভাবনা রয়েছে, হয়তো কিছু কাটছাট হতে পারে। যেমন আপনি একটু আগে বললেন যে 2024 থেকে 25-এ অনেকগুলো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তো এই যে আপনারা যখন এই অ্যাডমিনিস্ট্রেশন আন্ডারে যখন হেলথের কাজগুলো করছেন, বিশেষ করে নতুনদেরকে হেলথ ইন্স্যুরেন্স করছেন, কি ধরনের সমস্যাগুলো আপনারা ফেস করছেন? কি ধরনের সমস্যাগুলো আপনাদের বলেন থার্ড পার্টি কাজ করছেন, নিয়োগ ডিপার্টমেন্ট কি ক্রাইটেরিয়া দিচ্ছে বা নতুন কি শর্ত যুক্ত করছে? নতুন শর্ত বলতে আমি একই কথা বলবো যে আগে এত রেস্ট্রিক্টেড ছিল না, সবাই ইন্স্যুরেন্স পেয়েছে, এত ডকুমেন্ট এত ভেরিফাই করে নাই। এখন মনে করেন কোনো কারণে এখন প্রচুর এগুলা নিচ্ছে না, সিস্টেমে নিচ্ছে না, তখন আমাদের প্রপার ডকুমেন্টটা কালেক্ট করতে হয়, ওটা সিস্টেমে আপলোড করতে হয়। তারপর আপলোড করার পর নিউ ইয়র্ক স্টেট অফ হেলথ ডিপার্টমেন্ট ওরা ভেরিফাই করে, তারপর ওরা ইন্স্যুরেন্স দিবে কি দিবে না ওরা ডিসাইড করে। আচ্ছা, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনারা আসলে কি করেন মূলত? মানে আপনারা এই যে এই ডকুমেন্টেশনের ভেরিফিকেশনের দায়িত্বটা কি আপনাদের নাকি নিউ ইয়র্ক হেলথ ডিপার্টমেন্ট করে? এটা নিউ ইয়র্ক স্টেট হেলথ ডিপার্টমেন্ট ওরাই করে, বাট আমাদের অবশ্যই আমরা সার্টিফাইড, সো আমি কোন ডকুমেন্টটা আমি এলিজিবল আপলোড করব সেটা আগে আমার ভেরিফাই করতে হয়। যদি দেখি হ্যাঁ এখানে অনেক ক্যাটাগরি অনেক ধরনের ডকুমেন্ট আছে, সো যেটা আমি মনে করি ভ্যালিড সেটা আমি আপলোড করি। তারপর এটা যদি আমি আবার পলস বা কোনো কিছু করি, এটা আমার জবের জন্য রিস্কি, সো তখন নিউ ইয়র্ক স্টেট অফ হেলথ ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আছে, ওরা এটা ভেরিফাই করে, ওরা 3 থেকে 5 দিন সময় নেয়, তখন ইন্স্যুরেন্সটা দিয়ে দেয়। আচ্ছা, আবার অনেকে অভিযোগ করে যে তারা আপনাদের সেবা নিল, আপনাদের বলতে আমি আপনার কোম্পানি না, সব অনেকের, কিন্তু দেখা গেল মানে যখন মেডিসিনের জন্য যাচ্ছে বা বিভিন্ন সেবার জন্য যাচ্ছে, বলছে এটা কাভার হবে, এটা কাভার হবে না। এই কাভার হবে বা কাভার হবে না এটা কিসের উপর ডিপেন্ড করে? এটা কিন্তু একটা জেনারেল অভিযোগ করে যে এই ওষুধটা কাভার হচ্ছে না বা এইটা হচ্ছে না, এটা কিসের উপর ডিপেন্ড করে? এখন আসলে মেডিকেশনের ব্যাপারে যদি আসি, এখানে প্রেসক্রিপশন ড্রাগ আছে, আবার কিছু আছে ব্র্যান্ড কিছু ড্রাগ আছে। এখন মেডিকেট সিস্টেমটা এমনভাবে করে দেওয়া যে কোন ড্রাগটা কভার করবে, ঠিক আছে? এখন আপনার পেটে ব্যথা হলো, পেটে ব্যথার জন্য আপনি একটা মেডিসিন আছে যেটা নাকি ইন্স্যুরেন্স কভার করবে। এখন ব্র্যান্ডের কোনো মেডিসিন যদি আপনি খেতে চান বা ডক্টর লিখে দেয়, সেটা ডেফিনেটলি কভার করবে না। সো এই ক্ষেত্রে এই জিনিসটাই প্রবলেম হয়, তখন যে পেশেন্ট ওনার ডক্টরকে বলতে হবে দেখো আমাকে যেটা কভার করে সেটা আমাকে প্রেসক্রিপশন করো। এই জিনিসটা ভুল বোঝাবুঝি হয়, একটা ব্যাপার থাকে, এটা অভিযোগ অনেকেই করে থাকে। তার মানে আপনি বলছেন এটা ওই
ডিপেন্ড করছে হচ্ছে যে কোন ব্র্যান্ডের উপর ডিপেন্ড করছে, ব্র্যান্ডের উপর, যেটা মেডিকেড সিস্টেম কভার করে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যদি নতুন কেউ এখন মানে যারা চায় যে আমি এই সুযোগের মধ্যে দিয়ে ঢুকতে চাই, তো সেক্ষেত্রে কিভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে এবং আপনারা বা কি কি ডকুমেন্ট তাদের কাছে চাচ্ছেন বা কিভাবে তার এই ব্যবস্থার মধ্যে সে প্রসেস হবে নতুনদের জন্য একটু বলেন। এটাই আমার জব, বিগত 10 বছর উপরে করে আসতেছি। সো অনেকেই জানে না বলতে কি, এসে 1 মাস 2 মাস হ্যাঁ, ওয়েট একটা করে, নার্ভাসের মধ্যে গ্রিন থাকে, হ্যাঁ। কার্ড, সোশ্যাল, ওগুলোর জন্য ওয়েট করে। Wait করে, হ্যাঁ। সো মজার ব্যাপার, নিউ ইয়র্ক সিটি এটা খুবই সুবিধা দিচ্ছে যে আপনার যে পাসপোর্টে যে ভিসাটা হলো, বাট আপনি আমেরিকা আসতে হবে। অনেকে বাংলাদেশ থেকেও আবার অনেকে ফোন করে যে আমার ইন্স্যুরেন্স করেন, সেটা ঠিক হবে না, আপনার বাই প্রেজেন্ট এখানে থাকতে হবে। তো আপনি যে ভিসা পেজটা ওইটা দিলেই আমরা 65 এর নিচে আমি তাদের কাজগুলো করি। সো ওইখানেই সব ডিটেলস থাকে আর কি, নাম টাম আর অ্যাড্রেস, এগুলো তো কমন, যেগুলো এগুলো দিতে হবে। সো সোশ্যাল বা গ্রিন কার্ড বা ওয়ার্ক পারমিট এগুলোর জন্য ওয়েট করতে হবে না, এগুলো হয়তো 1-1.5 মাস সময় লাগে। কারণ একটা দেশ থেকে আসতেছেন, অসুস্থতা বা ডক্টর এগুলো ইম্পর্টেন্ট। একটু বয়স্ক যারা 50 বা 60 বছর, সো তারা ইমিডিয়েটলি এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বাঙালি অনেকেই কাজ করি এই লাইনে। সো তার মানে আপনি বলছেন যে যদি কেউ এখানে আসে ইমিগ্রান্ট হিসেবে বা যেভাবেই হোক, মানে সে অন্যান্য সোশ্যাল সিকিউরিটি বা গ্রিন কার্ড এগুলো পাওয়ার আগেই আপনার হেলথ এই মেডিকেলের জন্য অ্যাপ্লাই এলিজিবল হয়ে যাবে। Eligible হবে। সাধারণত তো এটা একটা বিগ নিউজ, কারণ অনেকে ওয়েট, আপনি যেটা বলেন হ্যাঁ। ওয়েট করেন, ইন দ্য মিন টাইম হয়তো এই 1 মাসের মধ্যে কোনো সমস্যা পড়ে যেতে পারে, অসুস্থতা জনিত বিভিন্ন কিছু, এবং ইজ এ ভেরি এক্সপেন্সিভ এখানে চিকিৎসা পদ্ধতি। যেমন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সময় খুবই কম, তারপর আপনি অল্প সময়ে আমাদেরকে অনেক ইনফরমেশন দিয়েছেন। তাহলে আপনি বলছেন যে আপনার সঙ্গে যোগাযোগ করলে তাহলে যারা নতুন আছেন তারা এই সেবাটা পেতে পারেন। জি জি। আপনার সঙ্গে যোগাযোগের মাধ্যম বা নাম্বার কি? আমি ব্রুকলিনে আমার লোকেশন আছে, আর কুইন্সও বসি, জ্যামাইকাতেও বসি। সো বেসিক্যালি আমি ফোন নাম্বারটা আমি শেয়ার করে দিতে পারি যারা শুনছেন, কেউ যদি ইন্স্যুরেন্স অ্যাপ্লাই করতে চান। সো আমার নাম মনির জামান মিঠু, আমার ফোন নাম্বার 6466687403। আবার বলছি 6466687403। আমার সাথে ফোনে যোগাযোগ করলে আমি বলে দেবো কি কি করতে হবে। আই উইল ট্রাই মাই বেস্ট টু হেল্প। ধন্যবাদ জামান ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। অন্য একদিন আমরা এই ব্যাপারে আরো ডিটেলস আলোচনা করব। ধন্যবাদ আপনাকেও, এবং টিভিএন 24 কে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগ করার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আমরা এই পর্যায়ে আলোচনা করলাম মেডিকেট সুবিধা নিয়ে। আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে এসে আমরা আলোচনা করব ডেমোক্রেটিক যে প্রাইমারি নির্বাচন চলছে, এই নির্বাচনে ভোট দান কেমন হচ্ছে বা ভোট দেওয়া আপনার কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়ে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি দ্য ভিউজ অনুষ্ঠানে। আমরা বিরতির আগে যেমনটা বলছিলাম, আমরা এই পর্যায়ে আলোচনা করব ডেমোক্রেটিক যে নির্বাচন, প্রাইমারি নির্বাচন হচ্ছে মেয়র ইলেকশনে, সেই ব্যাপারগুলো নিয়ে। বিশেষ করে ভোট প্রদান আপনার কতটা দরকার, কতটা গুরুত্বপূর্ণ আপনার জন্য, বিশেষ করে এবারে মেয়র ইলেকশনে, সেই ব্যাপারে আমাদের সঙ্গে আলোচনা করার জন্য এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আনাফ আলম, উনি এক্সিকিউটিভ ডিরেক্টর নিউ ডেমোক্রেটিক ক্লাব। আনাফ ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আমন্ত্রণ জানান। আনাফ ভাই, আপনাকে যেহেতু পেলাম, আসলে আপনাকে পাওয়া মানে হচ্ছে ডেমোক্রেট ব্যাপারে অনেক কিছু আলোচনা, কিন্তু শুরুতেই আমি যেটা বলতে চাই যে নিউ ইয়র্ক সিটি মেয়র ইলেকশনে আগাম ভোট শুরু হয়ে গেল, অলমোস্ট 2-3 দিন, আজকের দিন সব চলে গেল। কি মনে হয় কেমন ভোট পড়ছে, কত শতাংশ ভোট দিচ্ছে মানুষ? আসলে এমনিতেই প্রাইমারিগুলিতে ভোটার টার্ন আউট খুবই কম। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমি কয়েকটা কেন্দ্রতে গিয়েছি, আমি ভোটার উপস্থিতি তেমন দেখিনি, তবে ধারণা করা হচ্ছে যে অনেকে বাই মেইলে ভোট দিয়েছেন। তো আমার কাছে একটা পরিসংখ্যান আছে, প্রথম দিন যে আর্লি ভোটিংটা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে ম্যানহাটনে বড়োতে সবচেয়ে বেশি সংখ্যক আর্লি ভোট পড়েছে, অ্যাবাউট 30,000-এর মতো, আর কুইন্সে পড়েছে অ্যাবাউট 6,000-এর মতো। এখন এটাতে আসলে নির্দিষ্ট কোনো পরিসংখ্যান নাই যে কোন প্রার্থী কত ভোট পেয়েছে। মানে এখন আর্লি ভোটে আপনি বলছেন প্রায় এত ভোট পড়েছে, কিন্তু আমি টোটাল ভোটিং প্রক্রিয়া বিশেষ করে আপনাকে যদি একটু বলতে চাই যে নিউ ইয়র্ক সিটি মেয়র ইলেকশনের শেষ 3টে ইলেকশন আমরা দেখলাম মানে 25%-এর নিচে কাস্টিং হচ্ছে, যেখানে 5 মিলিয়ন ভোটার রয়েছে, রেজিস্টার নন রেজিস্টার হোয়াট এভার। এত বড় সংখ্যক ভোটার, কিন্তু এত কম সংখ্যক ভোট কাস্টিং হয়ে মেয়র হয়ে যাচ্ছে, এটা কেন? আসলে কি একটা বড় একটা অংশের মানুষ কি তার মতামত দিচ্ছে না? আসলেই মানুষ অনেক কারণে মানুষ আসলে তার আগ্রহটুকু হারিয়ে ফেলে, কারণ
প্রার্থীদের কাছে মানুষের যে প্রত্যাশা, দেখা গেছে যে প্রার্থীরা যখন বিভিন্ন এজেন্ডা নিয়ে নামে সেগুলি মানুষকে আসলে টাচ করতে পারে না। আরেকটা কারণ হলো মানুষ মানে নির্বাচনের প্রতি অনেকটা একঘেয়ে হয়ে যায়, যে অলমোস্ট প্রত্যেকটা প্রার্থী যারাই ইলেক্টেড হয় নতুন কিছু দিতে পারছে না নগরবাসীকে। তো সেই হিসাবে বলবো এবারকার যে নির্বাচনটা হচ্ছে, আমি বলবো যে মানে এটা অন্য বছরগুলির তুলনায় খুবই তাৎপর্যপূর্ণ, এবং একটা নির্বাচনের যে আমেজ আমরা দেখতে পাচ্ছি এটা এটা আসলে আমি আশা করি যে এবার প্রচুর মানুষ ভোট দিতে বের হবে, বিশেষ করে মাইনরিটি কমিউনিটির থেকে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ভোট দিতে যাবে এবং যাওয়া উচিত। কারণ আমরা যদি ভোট না দেই তাহলে কিন্তু আপনার এই ভোটিং ডেমোক্রেটিক প্রসেসে আমরা কিন্তু হারিয়ে যাব, কারণ ওরা কিন্তু দেখে যে কোন কমিউনিটির থেকে কত পার্সেন্ট ভোট পড়ে। আরেকটা জিনিস বলার চেষ্টা করছি যে আপনারা জানেন কিনা যে বিগত বছরগুলিতে প্রত্যেকটা ক্যান্ডিডেট বলে যে মুসলিম ভোট খুবই ইম্পর্টেন্ট নিউ ইয়র্ক সিটিতে, ভেরি গ্রোয়িং একটা কমিউনিটি, এবং অ্যাবাউট আপনার 200,000-এর মতো মুসলিম ভোটার নিউ ইয়র্কে আছে। কিন্তু অতীতের পর্যালোচনা করলে দেখা যায় 7%-এর বেশি কিন্তু কখনোই মুসলিমরা ভোট দেয়নি, মানে কাস্ট হচ্ছে না। তো এটা কিন্তু খুবই অ্যালার্মিং। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেই নির্বাচনী প্রচারণাগুলিতে আমাদের মানুষের অংশগ্রহণ ভালো, কিন্তু এই অংশগ্রহণটা যদি আমরা ভোটের মাধ্যমে প্রয়োগ না করি তাহলে কিন্তু আমাদের এই শুধু লোক দেখানো অংশগ্রহণটা এটার কোনো ভ্যালু মেক করে না। এবং আপনি যেমনটা বলছেন যে এবার ভোট দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই বলছিল যে জোহরান মামদানি ইমিগ্রান্টদের পক্ষে কাজ করার জন্য অনেক কথা বলছেন, বিশেষ করে কমিউনিটি বেসড ভোটারদের খুশি করানোর জন্য উনি এরই মধ্যে অনেক জায়গায় চুষে বেড়াচ্ছেন। আপনি এবং পাশাপাশি আপনি এটাও বললেন যে মুসলিম ভোটের কাস্টিংটা কম। তো একজন মানুষ নিউ ইয়র্ক সিটিতে থাকার জন্য তার যে অধিকারগুলো রয়েছে, অনেকে এই ভোটটাকে মনে করছে যে এটা আমার দরকার নেই, বা তার দৈনন্দিন জীবনে হয়তো কোনো ইম্প্যাক্ট পড়ছে না, কিন্তু টোটাল প্রক্রিয়াটা তার দীর্ঘদিন তার বিভিন্ন সেবা, বিভিন্ন তার অধিকার, এই ব্যাপারগুলোতে কাজ করে। তো এখন আপনার বিশেষ করে এইবার যখন মামদানির মতো প্রার্থী রয়েছে, সেই ক্ষেত্রে বিশেষ করে আমাদের বাঙালি কমিউনিটির আসলে ভোটে যাওয়া বা ভোট দেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে যদি তারা তাদের অধিকার রক্ষা করতে হয়। আসলে বাংলাদেশ হিসাবে আমরা তো সবসময় পিছিয়ে আছি, আমরা একটা ছোট কমিউনিটি, তারপরে কিন্তু আমরা পিছিয়ে আছি। কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমরা যখন ভোটের ময়দানে যাই আমরা কিন্তু এই যে মুসলিম নন মুসলিম এই জিনিসটা থেকে আমরা যতটুকু দূরে থাকতে পারি তত কিন্তু ভালো। কারণ আমরা যারা বাংলাদেশি কিংবা ইন্ডিয়ান এখানে আছি আমরা কিন্তু সবাই কিন্তু মুসলিম না, কিন্তু একটা প্রার্থী যখন আপনার ধর্মীয় পরিচয়ের বাইরে তার যোগ্যতাটাকেই যোগ্যতা এবং সে নির্বাচিত হলে নগরবাসীর জন্য কি করবে এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং এটাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত। কারণ এটা নর্মাল কথা, আমি যখন ভোট কেন্দ্রে যাব আমি যদি আমার নিজের মানে সাউথ এশিয়ান কিংবা এশিয়ান কাউকে দেখি, যদি আপনার মিনিমাম বলবো যে ডিসেন্ট ক্যান্ডিডেট হয় আমি চেষ্টা করব তাকেই দিতে। কিন্তু আমি বলবো যে এই ধর্মটাকে আনলে, কারণ আমি আরেক পক্ষকে কিন্তু আমি এই জিনিসটা থেকে আসলে আমাদের একটু বের হয়ে আসা উচিত। যারা আসলে আমাদের কমিউনিটি থেকে বিভিন্ন নির্বাচনে কাজ করছেন এই জিনিসটা যদি প্রার্থীদের গোচরে আনেন তাহলে আমার মনে হয় যে আমাদের মধ্যে যে ডিভিশনটা অনেক ছোট হয়ে আসবে। এবং আবারও বলছি এবারকার নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেক ক্যান্ডিডেটের বিশেষ করে যে টপ 2 ক্যান্ডিডেটের অনেকগুলি ভালো ভালো আইডিয়া আছে, এবং আমরা হয়তো প্রত্যেকটা ক্যান্ডিডেটের আইডিয়ার সাথে একমত নাও হতে পারি, কিন্তু মূল নির্বাচনটা হবে মামদানি এবং অ্যান্ড্রু কুমোর মধ্যে। এবং অ্যান্ড্রু কুমোর আমরা সবাই জানি উনি গভর্নর ছিলেন, অ্যাটর্নি জেনারেল ছিলেন, উনি হাউজিং ক্লিন্টনের আমলে হাউজিং ডিপার্টমেন্টের উনি সেক্রেটারি ছিলেন, ওনার এক্সপিরিয়েন্সের কোনো মানে জুরি নেই। কিন্তু তারপরেও মানুষের অনেক প্রশ্ন, কারণ এটা স্বাভাবিক আপনি যখন লং টার্ম থেকে আপনি আসলে কি দিয়েছেন এই সোসাইটিকে বা এই স্টেটকে, এটা মানুষের প্রশ্ন আসবে। তবে তার আমলে অনেকগুলি ভালো কাজ হয়েছে, বিশেষ করে আমরা যারা কোভিডের সময় দেখেছি উনি কিন্তু শুধু নিউ ইয়র্কের গভর্নর না, লুকস লাইক এ ওয়ার্ল্ড লিডার, কারণ প্রত্যেকদিন সবাই ওকে আপনার প্রেস কনফারেন্সে আবার অনেকগুলো বিতর্ক রয়েছে, সেগুলো আছে। আমরা ব্যক্তি প্রার্থীর দিকে না গিয়ে আমি যদি আপনার ডেমোক্রেটিক পার্টির কথা যদি চিন্তা করি, যে নিউ ইয়র্ক সিটিতে এটা তো আসলে ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনটা যে পরিমাণ হাইপ তৈরি করেছে, বা এটা কেন ডেমোক্রেটিক প্রাইমারি, যেহেতু আমরা নভেম্বরের 4 তারিখে নির্বাচন, তো আপনি কি বলছেন নিউ ইয়র্ক সিটি ডেমোক্রেট দূষিত হওয়াতে এই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, যে ডেমোক্রেট থেকে কে মনোনয়ন পাচ্ছে সেটার উপরে ডিপেন্ড করছে পরবর্তী মেয়র কে হবে?
আসলে আপনারা জানেন যে আমেরিকাতে একটা ইমিগ্রেশন ক্রাইসিস চলছে বলবো, দুই দলের মধ্যে প্রেসিডেন্টের সাথে কিভাবে ইমিগ্রেশন নীতিটা হবে, বিশেষ করে বৈধ Sanctuary অবৈধ সিটিগুলোতে অনেক sanctuary city, প্রবলেম কারণ শুরু এটা হয়ে যাচ্ছে। কিন্তু কারণ ডোনাল্ড ট্রাম্প কিন্তু 6 মাসের মতো হচ্ছে যে উনি ক্ষমতায় এসেছেন, তো এর মধ্যে অনেক পরিবর্তন অনেক লক্ষ্য করা পরিবর্তন যাচ্ছে। হয়েছে। বিশেষ করে আপনার মাইনরিটি কমিউনিটির বর্তমান মেয়রের প্রতি তেমন কোনো কনফিডেন্স নেই। সবাই ভাবছেন যে উনি আন্ডার দ্য টেবল প্রেসিডেন্টের সাথে একটা নেগোসিয়েশন করেছেন। বিশেষ করে যাদের কাগজপত্রে একটু সমস্যা আছে ওনারা খুবই আতঙ্কিত। এই জন্য এর কারণে কিন্তু বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানও কিন্তু আপনার এটার ঝুঁকিতে ইম্প্যাক্ট রয়েছে, পড়েছে। হ্যাঁ। তো সবাই চাচ্ছে যে যদি কেউ একজন আসলে সে যদি আপনার মানে গভর্নর এবং সিটি মেয়র একসাথে কাজ করে প্রেসিডেন্টের এই সমস্ত নীতির বিরোধিতা করবে এবং নবগরবাসীকে সব ধরনের সুবিধা দিবে। এই জন্যই সবাই চাচ্ছে যে অন্য কেউ আসুক, এবং অন্য কেউ আসুক। এটার মধ্যে কিন্তু যেটা বললাম, দুইজন প্রার্থী এগিয়ে আছেন, একজন মামদানি এবং একজন কোমো। না, আমার প্রশ্নটা হচ্ছে ওই জায়গায় যে এই দুজনই তো ডেমোক্রেটের, তো ডেমোক্রেট প্রাইমারিটা এত হাইফ কেন? এত আসলে মানে সেখানে তো প্রতিদ্বন্দ্বিতা মূলত হবে নভেম্বরের 4 ডেমোক্রেট বনাম রিপাবলিকান। হ্যাঁ। কিন্তু আমরা মানে এই এখন ডেমোক্রেট প্রাইমারি যে ডেমোক্রেট হবে, আপনি যেহেতু ডেমোক্রেটিক পার্টি থেকে আসছেন তা আপনি আরো ভালো বলতে পারবেন যে এটা কি শুধুমাত্র নিউ ইয়র্ক সিটি ডেমোক্রেটিক সিটি বা ডেমোক্রেটদের আধিপত্য একটু বেশি সেই কারণে? না, আসলেই কারণ এটা একটা প্রসেস। আমরা যে সময় আমাদের কান্ট্রিগুলিতে হয় কি, দলীয় প্রধান নির্ধারণ করে দেয় কে হবে প্রার্থী। এটা ভোটাররা পছন্দ করুক না করুক এটা কোনো ব্যাপার না, চাপিয়ে কিন্তু দেয়া হয়। হ্যাঁ, কিন্তু এখানকার ব্যাপারটা হলো যে আপনার মানুষ ডিসাইড করে, ডেমোক্রেটিক ভোটাররা ডিসাইড করে যে কে হবে তাদের প্রার্থী, যে রিপাবলিকানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। এটা হলো এখানকার একেবারে বলবো যে মানে গ্রাসরুট ডেমোক্রেটিক প্রসেস, এইভাবেই হয়। এটা আসলে পার্টির কোনো ব্যাপার না, এটা মানে এটাই হলো এখানকার নির্বাচনের সিস্টেম। শুধু মেয়র না, যদি একটা সিটি কাউন্সিল ইলেকশনও করে, ছোটখাটো ইলেকশনও হয়, সেখানেও কিন্তু আপনার মানে এই রেগুলার মানে ভোটারদের গণতান্ত্রিক প্রক্রিয়াতে কাউকে ফিরে মাধ্যমে তাকে আসতে হয়। যেতে হবে, সে যত পপুলার হোক এবং নন পপুলার হোক। এবং সে আপনার মানে ধরুন আমি একটা মানুষকে খুব চিনি এবং সে ইলেকশনে আপনার প্রাইমারিতে পার্টিসিপেট করলো না, কিন্তু সে চাইলেও গিয়ে আপনার নভেম্বরে জেনারেল ইলেকশনগুলিতে সে প্রার্থী হওয়ার কোনো সুযোগ নাই দলীয়ভাবে। এবং এটা একটা চমৎকার প্রসেস, কারণ হচ্ছে যে আপনি শুরু থেকেই জানতে পারছেন যে কে আপনার জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে। তো আপনার কি মনে হয় যে নভেম্বরে যে 4 তারিখে যে নির্বাচন হবে সেখানে ডেমোক্রেট এবং রিপাবলিকান, আমরা ডেমোক্রেট প্রাইমারি যেই আসুক, মামদানি আর অ্যান্ড্রু কুমো, এটা বিষয় না, আমরা বলছি ডেমোক্রেট এবং রিপাবলিকানের 4 তারিখে সেটাতে কেমন প্রতিদ্বন্দ্বিতা হতে পারে? রিপাবলিকানরা কি এইবার ডেমোক্রেট প্রার্থীদেরকে চ্যালেঞ্জ জানাতে পারে নিউ ইয়র্ক সিটিতে? আসলে বিশেষ করে নিউ ইয়র্ক সিটির 5 বরোতে রিপাবলিকানদের তেমন কোনো ভূমিকা নেই। আপনার ডেমোক্রেট থেকে প্রতিদ্বন্দ্বী করে যেই আসে সেই মেয়র হবে, এটা মোটামুটি নিশ্চিত, এটা সবাই আমরা জানি। কারণ হলো যে আপনারা যদি লাস্ট গভর্নর ইলেকশনের ডেটাগুলি দেখেন, যে ক্যাথি হোকল একমাত্র গভর্নর হয়েছেন 5টি বড়োর ভোটের মাধ্যমে। উনি কিন্তু সিটির বাইরে সব জায়গায় উনি হেরেছেন, স্টেটের মধ্যে তার খুবই খারাপ অবস্থা। সো এবং এটা মোটামুটি নিশ্চিত যে আপনার যেই হয় প্রাইমারিতে যে জয়লাভ করে সেই নেক্সট মেয়র হবে, এটা মোটামুটি নিশ্চিত। আচ্ছা, সেইটা তো আপনি মানে বললেন যে যারা ডেমোক্রেট পক্ষ থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আচ্ছা, কারণ আপনাকে যেটা এই নিউ ইয়র্ক সিটির যে প্রবলেমগুলো, যে প্রার্থীরা অনেকগুলা আপনার কথা বলছেন, অনেকগুলা প্রমিস করছেন এটা করবে সেটা করবে, আপনার কাছে কি মনে মোটা দাগে এই মুহূর্তে নিউ ইয়র্কের মূল সমস্যা যদি আপনাকে বলা হয় যে ক্যাটাগরি ওয়াইজ 3টে সমস্যা, কোনটা খুব ইম্পর্টেন্ট হওয়া উচিত প্রার্থীদের? আপনি যেটা ধর্মীয় পরিচয়, কমিউনিটি পরিচয়, এগুলোর বাইরে আমি বলবো যে প্রথম যে সমস্যাটা সেটা হলো গিয়ে আপনার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। আপনি ট্রেনে চড়তে যান, আপনার রাস্তায় হাঁটতে যান, আপনার এই সিকিউরিটিগুলি যদি সিটি তার কি বলে পুলিশ প্রশাসনের মাধ্যমে যদি মানুষকে না দিতে পারে, এটা খুবই দুঃখজনক হবে। ল অ্যান্ড অর্ডারটা একটা বড় ব্যাপার। সেকেন্ড যেটা হলো আমার কাছে হাউজিং, কারণ আপনারা জানেন যে নিউ ইয়র্কে ভেরি এক্সপেন্সিভ এবং ডে বাই ডে কিন্তু এটা কিন্তু অনেক বাড়ছে। তো যারা নিম্ন আয় মধ্য আয় ওদের কিন্তু খুবই কষ্ট হচ্ছে। মানে অ্যাফোর্ডেবল হাউস, আসলে খুবই অ্যাফোর্ডেবল হাউজিং এর একটা ব্যাপার থাকবে। আরেকটা হলো যে আপনার কর্মসংস্থান, কারণ আপনার যদি মানে সবকিছুর দাম যদি বাড়তে থাকে, আপনার যদি কর্মসংস্থান, আপনার যদি কাজ না থাকে এবং মিনিমাম ওয়েজ, যেটা আপনার এক একজন প্রার্থী এক একভাবে বলার চেষ্টা করছেন, তো কর্মসংস্থান, হাউজিং এবং হলো ল অ্যান্ড অর্ডার, এই 3টা খুবই গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে অভিবাসনটা কি?
অভিবাসনটা আসলে যতটা না নিউ ইয়র্কের সমস্যা, এটা কিন্তু ফেডারেল গভর্নমেন্টের। নিউ ইয়র্ক চাইলেই কিন্তু অনেক কিছু পাস করতে পারবে না, অনেক কিছুতে ফেডারেল গভর্নমেন্টকে বাধা দিতে পারবে, কিন্তু চাইলেই কিন্তু একটা ভিন্ন নিয়ম করতে পারবে না অভিবাসীদেরকে রক্ষা করার জন্য। এটা কিন্তু আসতে হবে সিনেট এবং কংগ্রেসের মাধ্যমে আসতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আপনি বললেন যে এই 4-5টা সমস্যা এখানে রয়েছে নিউ ইয়র্ক সিটিতে, এবং এই সমস্যাগুলো ওভারকাম করতে পারলেই সেই প্রার্থী আসলে জনপ্রিয় হয়ে উঠবে বা কাজ করবে। কিন্তু আমরা যেটা দেখলাম যে গত 6 মাসের মধ্যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে বিভিন্ন স্টেট, বিভিন্ন সিটিতে মেয়রগুলোর সঙ্গে একটা দূরত্ব, একটা টানাপোড়েন চলছে। আপনার কি মনে হয় ইন ফিউচারে নিউ ইয়র্ক সিটি মেয়রের সঙ্গে ফেডারেল গভর্নমেন্টের সঙ্গে টানাপোড়েন থাকতে পারে? অবশ্যই হবে। এটা গভর্নর কোমো আসুক এবং মানে জোরান মান্দামি আসুক, এটা অবশ্যই হবে। কারণ এটা আপনারা জানেন যে নিউ ইয়র্ক সিটিতে প্রচুর সংখ্যক লোক আছে যাদের কাগজপত্রে একটু ঝামেলা আছে, এবং আসলে কোনো মানে আমি বলবো যে নর্মাল মানুষ চাবে না যে এই মানুষগুলি মানে উইদাউট আপনার কি বলে ডিউ প্রসেস, যেটাকে আমরা বলি, আপনার ওদেরকে এই সুযোগ না দিয়ে আপনার ডিপোর্ট করে দেওয়া কিংবা আপনার এমন ভাবে রাখা যেটা মানবিক ব্যাপারগুলি যেগুলি আছে ওদেরকে বন্দি করে রাখা, ফ্যামিলির সাথে যোগাযোগ করতে না দেওয়া, এটা আসলে কোনো একটা নর্মাল মানুষ চাবে না, যদি কারো যদি ভিন্ন ধরনের পলিটিক্যাল এজেন্ডা না থাকে, যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের ডোনাল্ড ট্রাম্পের আছে। তো অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ হবে, এবং আমরা দেখবো যে প্রাইমারির পরেই দেখবেন যে বাকযুদ্ধ শুরু হয়ে যাবে। এটার জন্য আপনাকে নভেম্বর পর্যন্ত ওয়েট করতে। তার মানে হচ্ছে যেই আসতে যাচ্ছে তাকে মানে মনে এটা মাথায় রেখে আসতেছে যে তাকে একটা চ্যালেঞ্জের মধ্যে পড়তে হতে পারে, যে কাজগুলো যত সহজে করার কথা ছিল বা অত সহজ হবে বলে মনে হচ্ছে না, এত সহজ হবে না। আবার আরেকটা জিনিস হলো যে আসলে ফেডারেল গভর্নমেন্টের অনেক কিছুতেই চাইলে সিটি স্টেটগুলি সেভাবে বাধা দিতে পারে, এবং এটা অনেকটা পলিটিক্যাল স্ট্যান্ড, কিন্তু যেটা আপনার কেউ তো লয়ের ঊর্ধ্বে না। ইমিগ্রেশন যে লটা আছে এটা বেশিরভাগই আপনার যেটা বললাম কংগ্রেস এবং সিনেট থেকে আসে, এবং বেশিরভাগ স্টেট মানে চেষ্টা করে যতটুকু কমপ্লাই করা যায় চেষ্টা করে। তো যেটা বললাম যে আপনার এটা শুধু নভেম্বর পর্যন্ত যেতে হবে না, যেদিন যে প্রার্থী জয়লাভ করবে এবং ওর যেই ভিক্টরি স্পিচ থেকে কিন্তু আপনার মেসেজ পেয়ে যাবেন যে কি হচ্ছে, সেটা আমার কোন দিকে যাচ্ছে বা লড়াইটা কেমন জমে উঠছে। তো সেক্ষেত্রে আরেকটা জিনিস আমি যেটা বলছি যে সেক্ষেত্রে আপনার মনে হয় যে এমন কোনো প্রার্থীকেই বেছে নেওয়া উচিত যিনি চোখ রেখে ফেডারেল গভর্নমেন্টের সঙ্গে নিউ ইয়র্ক সিটির মানুষদের স্বার্থ রক্ষার জন্য লড়াই করতে পারবে? সেক্ষেত্রে প্রতিটা মানুষের ভোটটা এইবারের নির্বাচনে অনেক বেশি ইম্পর্টেন্ট অন্যান্য নির্বাচনের থেকে। অবশ্যই ভোট আসলে আমাদের নাগরিক অধিকার। আমরা যখন সিটিজেন হই তখনই কিন্তু আমরা অনেকটা শপথ করি যে আমরা এখানকার গণতান্ত্রিক এগুলিতে আমরা কয়েকগুলি জিনিস আছে এক্সারসাইজ করবো বিং এ সিটিজেন। ভোট কিন্তু তার মধ্যে অন্যতম। আমাদের সবাইকে ভোট দেওয়া উচিত। আমাদের যেমন আমি কয়েকটি ভোটার রেজিস্ট্রেশন ড্রাইভে কাজ করেছি। আমাদের মানুষের একটি প্রশ্ন যে ভোট দিলে আমি কি পাবো, কারণ আমরা একদিনের চিন্তা করে আমরা এমন জায়গা থেকে আসছি, আমরা আসলে ভোট দেওয়াটা অনেকের জন্য আসলে মানে অনেক বেনিফিটেড হয় আমাদের ব্যাকগ্রাউন্ডে, কিন্তু এখানকার ভোট হলো গিয়ে আপনার এটা আপনি যাকে ভোট দিবেন এবং আপনার ভোটের মাধ্যমে একজন নির্বাচিত হবে, সে আপনার জন্য কাজ করবে, এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় বেনিফিট। এবং আপনি যদি এখন ভোট দেন এই ভোটটা কাউন্ট হবে, এবং আপনার কমিউনিটিতে কত পার্সেন্ট ভোট দিছে এটা আপনার অন্যান্য কমিউনিটি এটাকে গণ্য করবে। আমি বলবো যে সবার ভোট দেওয়া উচিত। আর্লি ভোটিং হবে 22 তারিখ পর্যন্ত এই মাসের, এবং 24 তারিখ টিউসডে হবে জেনারেল ইলেকশন। আমি বলবো ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশি সাউথ এশিয়ান যারা আছেন সবাইকে ভোট দিতে যাওয়া উচিত। ধন্যবাদ আপনাকে আনব ভাই। আসলে আপনার সঙ্গে কথা বলে অনেক কথা আসে। আমরাও আশা করব যে কমিউনিটির স্বার্থে, আমাদের কমিউনিটির যে গ্রোয়িং, যে আমাদের কমিউনিটি যে পাওয়ার হাউস হচ্ছে দিন দিন সবার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে, সেটার জন্য ভোট দান খুবই গুরুত্বপূর্ণ। সবাই ভোট দানে উৎসাহী হবে। ধন্যবাদ আবারও আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। হ্যাঁ, ধন্যবাদ আপনাদেরকে, কারণ আপনাদের এই টিভি চ্যানেল কমিউনিটিতে বিশেষ করে ইলেকশনগুলি যেভাবে ভূমিকা রাখে এটা খুবই তাৎপর্যপূর্ণ। এইভাবে আপনারা কাজ করবেন, এটা আমাদের প্রত্যাশা। ধন্যবাদ আবারও। দর্শক, আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা চেষ্টা করেছিলাম আজকে মেডিকেড এবং ভোটদান নিয়ে কথা বলতে, তবে আপনারা আপনাদের অধিকার রক্ষায় আর এই যে আর্লি ভোটিং চলছে, মেয়র ইলেকশনে অবশ্যই ভোটদানে উৎসাহী হবেন, ভোট দিবেন এবং আপনার অধিকার রক্ষায় আপনি কাজ করবেন। আবারও ধন্যবাদ সবাইকে, সঙ্গে থাকুন আমাদের।
TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।